দুটি দেশ, দুটি ভিন্ন মহাদেশ, কিন্তু তাদের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনার গল্প। চলুন আজ এই ব্রাজিল-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের গভীরতা একটু অন্যভাবে বিশ্লেষণ করা যাক। শুরুতেই একটা সংখ্যা দিয়ে আলোচনাটা শুরু করা যাক। $2.5 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাই হলো ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ। মানে বাংলাদেশ ব্রাজিল থেকে যে পরিমাণ পণ্য কেনে তার তুলনায় বিক্রি করে খুবই সামান্য, আর এই বিশাল ব্যবধানটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। আচ্ছা, তো এই এত বড় একটা ঘাটতির কারণটা কি? চলুন একটু বাণিজ্য চিত্রটা দেখি, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। একদিকে ব্রাজিল আমাদের দেশে মূলত কাঁচামাল পাঠাচ্ছে, যেমন তুলা, চিনি, সয়াবিন, ভুট্টা। আর অন্যদিকে আমরা ব্রাজিলে যা পাঠাচ্ছি তার প্রায় পুরোটাই তৈরি পোশাক আর সামান্য কিছু জুতো। বাণিজ্যটা যে অনেকটাই এক পেশে তা বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল ব্যবধানটা কমানো যায় কিভাবে? সহজ উত্তর, ব্রাজিলের বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্য বিক্রি করতে হবে। কিন্তু তার আগে তো জানতে হবে ওখানকার ক্রেতারা আসলে কি চান, তাই না? চলুন সেই নতুন বাজারের কোডটা ভাঙার চেষ্টা করা যাক। দেখুন, একটা জরিপ কি বলছে, ব্রাজিলের প্রায় ৬৫% ক্রেতাই কিন্তু কারখানায় বানানো গতানুগতিক জিনিসের চেয়ে হাতে তৈরি বা হস্তশিল্পের জিনিস বেশি পছন্দ করেন। মানে তাদের কাছে পণ্যের নিজস্বতা আর গুণগত মানের দাম অনেক বেশি। শুধু তাই না, এর সাথে আরেকটা দারুণ ব্যাপার আছে। 66% ব্রাজিলের প্রায় ৯৬% মানুষই জলবায়ু পরিবর্তন নিয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন, আর এই সচেতনতাটা তাদের কেনাকাটার সিদ্ধান্তেও বড় প্রভাব ফেলে। তাহলে এই সব কিছু মিলিয়ে ব্রাজিলের একজন ক্রেতার প্রোফাইলটা কেমন দাঁড়ায়? দেখুন, তারা এমন পণ্য খুঁজছেন যা টেকসই, যা বানানোর প্রক্রিয়াটা নৈতিক। তারা নিজেদের সংস্কৃতিকে যেমন ভালোবাসে তেমনি অন্যের ঐতিহ্যকেও সম্মান করে। আর সবচেয়ে বড় কথা, হাতে তৈরি জিনিসের জন্য তারা এখন অনলাইনে বেশি ঝুঁকছে। আচ্ছা, ক্রেতাদের মন তো বোঝা গেল, কিন্তু আসল কাজ তো ঢাকা থেকে সাও পাউলোতে পণ্য পাঠানো। এই রাস্তাটা কতটা কঠিন বা সহজ? চলুন রপ্তানির এই জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, বিদেশে পণ্য পাঠাতে চাইলে, মানে একজন রপ্তানিকারক হতে চাইলে, প্রথম যে জিনিসটা লাগবেই সেটা হলো এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বা সংক্ষেপে ইআরসি। এটা ছাড়া কিন্তু এক পাও এগোনো যাবে না। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এই লাইসেন্সটা নিতে হয়। এখন সরকারি প্রক্রিয়া বলতেই তো আমাদের চোখে একটা জটিল ছবি ভেসে ওঠে, তাই না? এই ফ্লোচার্টটা দেখলেই সেটা বোঝা যায়। ব্যাংক, ক্রেতা, কাস্টমস, হাজারটা কাগজপত্র, সব মিলে একটা গোলকধাঁধার মতো মনে হতে পারে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই জটিল গোলকধাঁধাকেও কিন্তু কয়েকটি সহজ ধাপে ভেঙে ফেলা যায়। ব্যাপারটা অনেকটা একটা গেম প্ল্যানের মতো। যেমন ১. সার্টিফিকেট নিন। ২. ক্রেতা চূড়ান্ত করুন। ৩. মাল বানান আর কোয়ালিটি চেক করুন। ৪. জাহাজীকরণ আর কাগজপত্র সামলান। আর ৫. ব্যাংকের মাধ্যমে টাকা বুঝে নিন। দেখুন, এভাবে ভাবলে কিন্তু পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। আমরা তো আর ২০ বছর আগের যুগে নেই, তাই না? এই ২১ শতকে এসে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন, ক্রেতা খোঁজার পদ্ধতি, টাকা লেনদেনের উপায় সবকিছুই আমূল বদলে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই এখন মূল চালিকা শক্তি। এ কথাটা একবার ভাবুন তো। লিঙ্কডিনকে একটা ২৪ ঘন্টার ডিজিটাল ট্রেড শো হিসেবে ভাবুন। ব্যাপারটা আসলেই তাই। লিঙ্কডিন এখন আর শুধু চাকরি খোঁজার জায়গা নয়, এটা একটা গ্লোবাল মার্কেটপ্লেস, যেখানে দিনরাত ক্রেতা বিক্রেতার মেলা বসেছে। এই ডিজিটাল ট্রেড শোতে আপনার প্রোফাইলটাই হলো আপনার ভিজিটিং কার্ড। আপনার কোম্পানির পেজটা হলো আপনার দোকান বা স্টল। আপনি যা পোস্ট করেন সেগুলোই আপনার পণ্যের ব্রোশিওর, আর আপনার নেটওয়ার্কে যারা আছে তারাই আপনার সম্ভাব্য ক্রেতা। মানে ঠিকভাবে ব্যবহার করতে পারলে নতুন ক্রেতা পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। আচ্ছা, ডিজিটাল ট্রেড শো থেকে ক্রেতা তো পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে টাকা আনবেন কিভাবে, বিশেষ করে অতিরিক্ত ফি আর লম্বা সময়ক্ষেপণ এড়িয়ে? চলুন একটা ছোট্ট তুলনা করা যাক। একদিকে আছে আমাদের প্রচলিত ব্যাংক ব্যবস্থা, আর অন্যদিকে আছে পেওনিয়ারের মতো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখুন, ব্যাংক যেখানে প্রায় ৪.৫% পর্যন্ত ফি কেটে রাখে, সেখানে আধুনিক প্ল্যাটফর্মগুলোর খরচ অনেক কম, প্রায় ২%-এর কাছাকাছি। আর শুধু টাকা বাঁচানোই না, টাকা হাতে পাওয়ার সময়টাও কিন্তু অনেক কমে আসে। তো পণ্য গেল, টাকাও এলো, কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, প্রথম চালান পাঠানোটা তো কেবল শুরু। আসল খেলাটা হলো দীর্ঘমেয়াদী সম্পর্ক আর ভবিষ্যৎ কৌশল নিয়ে। ভবিষ্যতের বাণিজ্য সম্পর্কটা কি শুধুই এক দেশ থেকে আরেক দেশে বাক্স পাঠানোর মধ্যে আটকে থাকবে, নাকি এর থেকেও বড় কোনো সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে?
গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের জন্য ব্রাজিলের বাজারটা এখনও প্রায় অনাবৃষ্ট একটা সোনার খনি। ভাবুন, ব্রাজিলের তৈরি পোশাকের বাজারটাই প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের। বাংলাদেশ এর খুব সামান্য অংশই ধরেছে। এরপর আছে আমাদের পাটের তৈরি পরিবেশবান্ধব পণ্য, চামড়া আর জুতো, যার বাজারটাও 1 বিলিয়ন ডলারের বেশি। আর ভালো মানের ওষুধের চাহিদাও তো আছেই। এই সম্পর্কটাকে যদি আরও এক ধাপ এগিয়ে নিতে হয়, তাহলে ভাবতে হবে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ নিয়ে। কেমন হতে পারে সেটা? ধরুন, বাংলাদেশি কোনো কোম্পানি ব্রাজিলে তুলার খামারে বিনিয়োগ করল, এতে তাদের কাঁচামাল নিশ্চিত হলো। আবার উল্টোটাও হতে পারে, ব্রাজিলের কোনো কোম্পানি আমাদের দেশে কারখানা দিয়ে কম খরচে উৎপাদন করল। সম্ভাবনা কিন্তু অফুরন্ত। তাহলে সেই $2.5 বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি থেকে শুরু করে একটা যৌথ সমৃদ্ধির ভবিষ্যতের দিকে যাত্রা, এই দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্বর পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? এই প্রশ্নটা শুধু আজকের আলোচনার শেষ নয়, বরং দুই দেশের ব্যবসায়ী আর নীতি নির্ধারকদের জন্য একটা নতুন চিন্তার শুরু।